सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महीषुहारहारकम् सद्रूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णवीशरम्। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাসতে চলেছি আজকের যাত্রাপালা ঘুমটা খোলা গায়ের বধূ। রচনা মঞ্জিল ব্যানার্জি, সম্পাদনা ও নির্দেশনা রাজু অধিকারী। পরিবেশনায় কথামৃত নাট্য সংস্থা মলানদিঘি দুর্গাপুর। পরিচালনায় ইরকোনা গাজন কমিটি। রূপ সাজসজ্জা ও মহিলা শিল্পী সরবরাহ নিউ শিল্পী মহল দুর্গাপুর। আবহ সঙ্গীত পরিবেশনা পিন্টু মিশ্র ও সম্প্রদায়। আলো ধ্বনি মাস্টার অজয় ও মাস্টার রাজা। শুরু করছি। মঞ্জিল ব্যানার্জি রচিত, রাজু অধিকারী সম্পাদিত, নির্দেশিত কিছু বলার আছে? আছে, কিন্তু তুমি আর আমাকে সময় কোথায় দিচ্ছ? এই মুখার্জি বিলাতে কারোর হাতে কোনো সময় নেই টিনা। আমি এই মুখার্জি বিলার বড় ছেলে, শহরের নামকরা ডাক্তার। আমার ভাই সাংবাদিক, যদিও টাকা পয়সা কামায় না। আর হ্যাঁ, তুমি যখন আমাকে তোমার স্ত্রী বলে মেনে নিয়েছো, তখন বলি আমার শাশুড়ি মা সমাজ সেবিকা, আর আমার শ্বশুর সভা লোক সভাপতির ডাক সাইডে এমপি। তাহলে তুমি বলো, এই পরিবারে কার হাতে সময় থাকবে? তুই ঠিক বলেছিস দাদা, এ পরিবারের সবার হাতে টাকা থাকলেও সময় নেই। সবাই কেমন যেন যন্ত্রের মতো ছুটছে, একমাত্র এবারই ছোট ছেলে কমলেশ ছাড়া। হ্যাঁ করবো, ওর কথা মুখেই এনো না। আর ছোট ছোটির কথা বলছো, ছোট তো হবেই। হ্যাঁ, বর্তমানে এই কম্পিউটারের যুগে মানুষ যেখানে এক মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে আমেরিকায় চলে যাচ্ছে, সেখানে তো আর থেমে থাকলে চলবে না। দাদা এত না ছুটে একটু থামতে সে। মনে রাখিস, ইন্টারনেটে পশ্চিমবাংলা থেকে আমেরিকায় যাওয়া যায়, কিন্তু ইন্টারনেটে মায়ের পায়ের পেট থেকে জন্মে মানুষ হওয়া যায় না রে, মানুষ হওয়া যায় না। জাপান কিংবা চীনের কোন খাবারটা কি থেকে তৈরি সেটা তোর কম্পিউটার বলে দিতে পারবে, কিন্তু মায়ের দুধে কতটা মমতা আছে, কম স্নেহ আছে, শাসনের কতটা ক্যালোরি আছে, তোর কম্পিউটার বলতে পারবে না দাদা, বলতে পারবে না। বাবা বাবা, চমৎকার, অসাধারণ, অপূর্ব। তোর সাংবাদিক না হয়ে তোর বাপ ড্যাডের সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়া উচিত ছিল, তাহলে খুব তাড়াতাড়ি তুই নাম করে ফেলতে পারতিস। ওসব রাজনীতি আমার ভালো লাগে না মা। আরে ড্যাম ইট, তোকে আমি কতবার বলেছি মা নয়, আমাকে তুই মাম্মি বলে ডাকবি। কানে যায় না। তাছাড়া ওই 2 পয়সার সাংবাদিকতা করে তোর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। নিশ্চয়ই, এই কথা তো ড্যাডি একটা ভালো কথা বলেছিল। তা হয়তো পারতাম, তাতে করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে আমি কিছু টাকা রোজগার করতে পারতাম, কিন্তু ওই দিন আনা দিন খাওয়া সহজ সরল মানুষগুলোকে আমি চিনতে পারতাম না, তুলতে পারতাম না তাদের অসহায় মুহূর্তের ছবি। আরে জানি, নির্মম কাহিনী। জানি জানি জানি, আরে তাতে তোর কি লাভ? লাভ ক্ষতির হিসাব তো ব্যবসাদারেরা করে, আমি কেন করব? মা থেকে বললে যাওয়া মাম্মি। লাভ ক্ষতি সারা জীবনের গতি প্রকৃতি, লাভ ক্ষতি সারা জীবনের গতি প্রকৃতি, লাভ ক্ষতি ছাড়া তুই কি কোনোদিন আমার জীবনে বড় হতে পারবি? লাভ ক্ষতি ছাড়া জীবন কোনোদিন বড় এমপি স্বদেশ মুখার্জি হতে পারবি না। তোমার মতো
তোমার মতো এরকম একজন মানুষের মুখে, এরকম একজন এমপির মুখে ওই বন্দে মাতরম কথাটা মানায় না বাবা, লিখে মানায় না। ফেল, ছাপা, পেপারে ছাপা। তোরা তো কারি কারি কাগজ আর কিলো কিলো শব্দ লেখার জন্যই তো জন্মগ্রহণ করেছিস। কিন্তু তোরা যতই আমার বিরুদ্ধে ওই আজে বাজে লেখার চেষ্টা করিস না কেন, আমি কিন্তু পাবলিককে বিভ্রান্তে ফেলবই। তার মানে মানে তোরা যদি লিখিস ওই সিঙ্গুরে কারখানা হচ্ছে, আমি কি বলবো বলতে? কি বলবে? বলবে ও জমি আমি একেবারেই নিতে দেব না। আবার তোরাই যদি বলিস সিঙ্গুরে কারখানা করতে দিচ্ছে না মাননীয় এমপি স্বদেশ মুখার্জি, আমি কি বলবো বলতো? কি বলবে? বলবো মাথা খারাপ, শিল্প না হলে পশ্চিম বাংলার মানুষ খাবে কি? তার মানে তুমি পাল্টি খাবো পার্বতী। পাল্টি খাবে? নেটের পাল্টি খাবে না, পুলিশ ঘুষ খাবে না, আর ওই জনগণ ওই মাঝে মাঝে মর খাবে না, তাই কখনো হয়? ড্যাডি আজ হলেটা সত্যি কথা বলেছে। বন্দে মাতরম। তোমার ভালো লেগেছে বৌমা? কথা বললে ভালো তো লাগবে। কিন্তু তোমার ছোট ছেলে কমু আমার কথা একদম পছন্দ করে। আরে অমো, আজ সকাল বেলায় ওই রেওয়াজ নামে এক ভদ্রলোক তোর কাছে মানে ওর বিবির চিকিৎসা করতে গিয়েছিল, তুই পয়সার জন্য তাকে অ্যাডমিশন করাসনি? হ্যাঁ ড্যাডি, সিরিয়াস পেশেন্ট, অনেক খরচ। বন্দে মাতরম, তুই একটা করতাম। রেওয়াজ থাকে নকুলতলা বস্তিতে, আর ওখানে আমার প্রচুর ভোট। হ্যাঁ, কাল সকাল বেলায় রেওয়াজ আবার আমার কাছে একটা চিঠি নিয়ে তোর কাছে যাবে, তুই রেওয়াজের বইয়ের চিকিৎসা করবি, বুঝলি? সমরেশ, দেখলি তো আমি কি করে জনসেবা করে চলেছি বন্দে মাতরম। হ্যাঁ, সে তো চোখের সামনে দেখতে পেলাম। কিন্তু আমার তো লস, এতগুলো টাকা, অপারেশনের বিল, ওষুধের খরচ, এসব কি ঘর থেকে দেব? বন্দে মাতরম, ঘর থেকে কেন দিবি? তাহলে পাবে কোথায় ড্যাডি? কেন তোমার বাবার মতন বড়লোক বুড়োর কাছ থেকে বন্দে মাতরম? মানেটা তোকে এখনো বোঝাতে হবে বন্দে মাতরম। শহরের বড় বড় হসপিটাল আর এই নার্সিং হোমগুলোনে যা হচ্ছে বন্দে মাতরম, তুই ঠিক তাই করবি। একদম হ্যাঁ, হার্টের পেশেন্ট এলে তাকে পায়ে নখ থেকে মাথা পর্যন্ত পরীক্ষা করার ব্যবস্থা করবি। তারপর রোগীর লোকজনদের জোর করে বলবি প্রেসপেকার বসাতে হবে। রোগী অপারেশন করতে করতে যদি মারা যায়, খবরদার একদম বলবি না যে রোগী মারা গেছে, বলবি অপারেশন সাকসেসফুল, রোগী এখন কোমায় আছে। বিলটা বাড়তে থাক বন্দে মাতরম। কটা দিন পর তুই তাদের হাতে একটা 2-3 লাখ টাকার বিল ধরিয়ে দিয়ে বলবি কাউন্টারে টাকাটা পেমেন্ট করে দিয়ে। কাউন্টারে? হাই ব্লাড সুগার, রোগীর পালস পাওয়া যাচ্ছে না, তাই কাউন্টারে টাকাটা পেমেন্ট করে দিয়ে ডেড বডিটা নিয়ে যাবে। কি সাংঘাতিক! এভাবে তোমরা টাকা রোজগার করবে? বন্দে- না, এ যে অন্যায়। বন্দে মাতরম, পৃথিবীতে কোনটা ন্যায় হচ্ছে শুনি বন্দে মাতরম। তাই বলে আমার বাবা যদি
ওই নার্সিংহোমে ভর্তি হয়, তাহলে আমার বাবার সাথে কি এরকমটা করবে বুঝি? বন্দে মাতরম বলতে পারবো না বড় বৌমা, কারণ শ্যাকরা নিজের মায়ের কানে দুলেও খাত মেশা। আহ, তুমি কি গো আমার বড় বৌমা, লক্ষ্মীমন্ত বড় বৌমার মনে তুমি এমনি করে টেনশন দিচ্ছ? না না বৌমা, তোমার বাবা মানে আমাদের আদরের বেয়াই মশাই, তার জামাই কখনো এমন কাজ করতে পারে না। আর তাছাড়া তোমার বিয়েতে তোমার বাবা তো আমাদের কম কিছু দেয়নি বলো, নগদ 1 লাখ টাকা নগদ। তারপরে টিভি, ফ্রিজ, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, 50 ভরি সোনা, আর 200 খানা নমস্কারী, আর সেই সঙ্গে একটা 4 চাকা গাড়ি। আর ওরা না অগ্রান অগ্রান। আরে বাবা, ওটা অগনার নয়, ওয়াগানার। আরে তুই থাম তো বাবু, ওই হলো। আর সেই সঙ্গে একটা বড় ফ্ল্যাট। শুধু কি তাই? এই তো কদিন আগে আপনার বড় ছেলে বাপিকে বললো যে তার নার্সিংহোমে বিদেশে কিছু যন্ত্র সঞ্চয় করতে হবে, তার জন্য ব্যাংক থেকে মোটা সুদের টাকা লোনে নিয়ে সেগুলো কিনতে হবে। আর তেমনি সেই সুদের টাকার কথা শুনে ড্যাডি অমনি সেই টাকা বন্ধ করে দিয়ে নিজেই তো ব্যাংকে থেকে টাকা না দিয়ে নিজেই সে 50 লাখ টাকা একেবারে দিয়ে দিলেন। আরে বলিস কি অমো? আরে টাকার কথাটা আমাকে বলিস নি তো। আরে অতগুলো টাকা তুই একাই নিয়ে নিলি? আরে মা, ওটা আমি আমার নার্সিং হোমের উন্নতির জন্য নিয়েছি। দাদা, তুই তো নার্সিং হোমের উন্নতি করতে গিয়ে শ্বশুর মশাইয়ের কাছে হাত পেতে তুই নিজের অস্তিত্বেরই অবনতি করে ফেলেছিস। এই, তুই থাম তো দীপু, সেটা জ্ঞানের বলি। এত লোভ তোমাদের। বন্দে মাতরম, আজকালকার যুগে ওই টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। আর তাই বুঝি বস্তি উন্নয়নের জন্য বরাদ্দ সমস্ত টাকাটাই চলে গেছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে, তাই না মাননীয় এমপি স্বদেশ মুখার্জি? বন্দে মাতরম, ওখানে আমি একটা শনি মন্দির করে দিয়েছি। উচিত ছিল ওখানে একটা লাইব্রেরি করে দেওয়া। লাইব্রেরি করে দিলে প্রত্যেকে রবীন্দ্রনাথ, নজরুল, আবার কেউ স্বামীজি হয়ে দেশের হিসেব চাইবে। বন্দে মাতরম। উচিত ছিল ওই পচা নর্দমাটার একটা নিকাশি ব্যবস্থা করে দেওয়ার। বন্দে মাতরম, পচা নর্দমাটা নিকাশি করলে মশারা কোথায় জন্মাবে? আর মশারা না জন্মালে ম্যালেরিয়া কি করে হবে? আর ম্যালেরিয়া না হলে 2-4টা রোগী কি করে মরবে? আর রোগী না মরলে আমার হসপিটালে ওই স্টাফেদের কি করে চলবে? হসপিটালে 2-4টে রোগী মরলে তবেই তো শ্মশানে যারা কাজ করবে তাদের বা চলবে কি করে? তাই তো কতগুলো ওই 3rd গ্রেডের মানুষের জন্য আমি প্রকল্পটাকে নষ্ট করতে পারবো না। আমি বন্দে মাতরম স্বদেশ মুখার্জি, বন্দে মাতরম স্বদেশ মুখার্জি। অপূর্ব, মাঝে মাঝে বাড়িতে নিঃশ্বাস নিতে আবার কষ্ট হয়। তাহলে নিও না। সে উপায় থাকলে কবে এ বাড়ি ছেড়ে চলে যেতাম বৌদি। এই শোন, তাহলে যেদিন যাবি সেদিনই এসব কথা বলবি, তার আগে নয়। আরে তোর আবার চিন্তার কারণটা কি বলতো? তোর ড্যাডি হচ্ছে এমপি, তোর ভাই হচ্ছে ডাক্তার, আরে তোর তো সুখেই থাকার কথা। সুখ? হ্যাঁ মা, ওই সুখটাই আমি খোঁজার চেষ্টা করছি, কিন্তু চারিদিকে দুঃখের বন্যায় প্লাবিত হয়ে গেছে মানবতার হাজার হাজার গ্রাম, নষ্ট হয়ে গেছে বিবেকের ফসল, ধুয়ে গেছে বিপ্লবের পোস্টার। আর তাই তো কাগজ কলম আর ডায়েরিটাকে আরে আমার এই ক্যামেরাটাকে সঙ্গে নিয়ে আমি খুঁজে চলেছি সেই সুখের ঠিকানা। ঠাকুরপো, আমি খুঁজে চলেছি সুখের ঠিকানা, খুঁজে চলেছি সুখের ঠিকানা। সমরেশ,
আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে চলি তারে আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে ফিরি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে ফিরি আপনায়। খুঁজে ফিরি আপনায়। খুঁজে ফিরি আপনায়। বন্দে মাতরম। মাঝে মাঝে মনে হয় এটা আমার ছেলে। মানে বিয়ের আগে তো তোমার স্বভাব চরিত্র একেবারে ভালো ছিল না। বলে হচ্ছেটা কি প্রাচীনা? আরে তোর ভাই তো ওই গান গাইতে গাইতে একেবারে ওই অসহায় মানুষদের আত্মচিৎকার শুনতে চলে গেল। আর তুই বন্দে মাতারাম। তুই এখন কি করবি? আমার দ্বারা ওইসব চিৎকার টিৎকার হবে না, হবে না। আমার চাই টাকা, টাকা, অনেক টাকা। এই টাকা। চলি ড্যাড, আজ আমার তিনটে অপারেশন আছে। বাই মাম্মি, বাই ড্যাড। তিনটে অপারেশন। 3টে অপারেশন। 3টের মধ্যে কটা বাজবে কে জানে? হচ্ছে কি তোমার ছেলে যে ডাক্তার? ডাক্তার, হাতুড়ে ডাক্তার। ওই জাল করে ওই জয়েন্টে পাস করে দম করে একবার নার্সিং হোমে বসে পড়েছে। সব তো জানি রে বাপু, তবু তো পেটের ব্যথা হলে মাথার ব্যথা হলে তোমার ছেলেই ওষুধ দেয়। কিন্তু বড় বৌমার বুকে বাচ্চা না হওয়ার জন্য যে যন্ত্রণা হয়, সে যন্ত্রণার ওষুধ কি তোমার ওই বড় ছেলে দিতে পারে? ড্যাডি, বংশধর আপনার মুখ থেকে এমন কথা আমি কখনো আশা করিনি। বাচ্চা কাচ্চা নিয়ে ফিগার নষ্ট করার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। এতই যদি বংশধর দরকার থাকে তাহলে আপনারা সমরসের বিয়ে দিন। বেশ, কথাটা তো একেবারে মন্দ বলেনি। ওই সমরেশের বিয়ে দিলে না ওর ওই গা ছাড়া ভাবটা একেবারেই চলে যাবে। শোনো না, আর সেই সঙ্গে আমরাও কিছু জিনিসপত্র পাবো। আর আগামী মাসে একটা ভালো দিন দেখে এই মুখার্জি বাড়িতে বাজিয়ে দেব না একটা সানায়ের সুর। ওরে কে কোথায় আছিস? দেখো দেখি কাণ্ড, বর আশীর্বাদ হয়ে গেছে, একটু পরেই সিঁদুর দান। উফ, সব কি আর এই এক হাতে সামলানো যায়? তবু শান্তি, আমি ওই মা মরা মেয়েটার বিয়েটা দিতে পারছি। বিমল বলি, ও রে, বরযাত্রীরা খেতে বসেছে, এতটা পথ আবার যাবে? দেখেছো, যে দিকটাই না তাকাবো সেই দিকটাতেই একটা না একটা কিছু হবেই হবে। দাদা, চিৎকার করে যে বাড়ি মাথায় করছো, মেয়ের বিয়ের আনন্দ বুঝি তোমার একারই হচ্ছে? কেন হবে না, তুই বল। ওর মা সাবিত্রী মাত্র 7 বছরের সুন্দরীকে এই আমার হাতে চাপিয়ে দিয়ে নিজের স্বার্থপরের মতো ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। দাদা, কত করে বললাম এইভাবে আমাকে একা ফেলে রেখে যেও না, কিন্তু শুনলো না। বললো মরণ ব্যাধি আমাকে নিতে এসেছে, তুমি সুন্দরীকে দেখো। ব্যাস, সেদিন থেকেই শুরু হয়ে গেল বাপ বেটির জীবন। কোলে পিঠে করে সুন্দরীটাকে মানুষ করলাম, আর আজ সেই হতভাগীটাও এই বুড়ো বাপটাকে ছেড়ে চলে যাবে। আনন্দ হবে না? তুই বল, আনন্দ হবে না? দাদা, তোমাকে না কতদিন বলেছি এই শুভ দিনে চোখের জল ফেলবে না। তুমি সেই আনন্দে রে, আনন্দে। সত্যি সুন্দরীটা আজ এই বীরনগর ছেড়ে চলে যাবে ভেবে মনটা দুঃখে ভরে যাচ্ছে, আবার আনন্দ হচ্ছে।
ও ওর মতো মেয়ে গ্রামে একটাও নেই। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। জানো দাদা, লাল বেনারসি শাড়ি আর চন্দনের ফোঁটায় আমাদের সুন্দরীকে দারুণ লাগছে। সে তো লাগবে রে, সে তো লাগবেই। ও রূপের ছটায় ওই বাড়িতে একেবারে আলোকিত হয়ে উঠবে। তুই দেখিস, ও না খুব সুখী হবে রে, খুব সুখী হবে। সে তো হবেই গো দাদা। ভালো বর, তাছাড়া খরচ তো কিছু কম। আচ্ছা দাদা, এর এতগুলো টাকা তুমি জোগাড় করলে কোত্থেকে? আরে বেঁচে দিয়েছি। কি বেচে দিয়েছো তুমি? আরে এই ক্ষতমশাই যখন পাত্রের সন্ধান নিয়ে এলো, বললো বেশি দেরি করতে পারবে না, ভালো পাত্র, তাই তো হাতছাড়া করতে পারলাম না। তাই ওই শেষ সম্বল নদীর পাড়ের 2 বিঘা জমি আর এই 2 বিঘা জমি? হ্যাঁ, আর এই বাড়িটা আমি বেচে দিই। এ তুমি কি করেছো দাদা? এখন তোমার চলবে কি করে? আরে অপরের জমি নাঙল দিয়ে যেটুকু টাকা জমিয়েছিলাম, সেই টাকা দিয়েই তো কিনেছিলাম ওই 2 বিঘা জমি। এখন বেচে দিলাম, আবার অপরের জমি চাষ করে ও আমি ঠিক চালিয়ে নেব, ঠিক চালিয়ে নেব। তা না হয় হলো, বাড়িটাও বেচে দিয়েছো, এখন তুমি থাকবে গাছতলায় রে, গাছতলায়। এ আমার কথা ছাড়, একবার আমার ওই সুন্দরীটাকে ডাক না। আমি আমার মাটাকে একবার দেখি। ডাক না রে, ডাক। বাবা, সুন্দরী, বাহ, কি সুন্দর লাগছে রে তোকে। তুই দেখিস, তোকে দেখে না ওই বাড়ির লোকেদের একেবারে মাথা ঘুরে যাবে রে মা। হ্যাঁ রে মা, শ্বশুর বাড়ি গিয়ে এই বুড়ো বাপটাকে তুই ভুলে যাবি না তো রে মা, ভুলে যাবি না। কি করে ভাবলে বাবা, কি করে ভাবলে আমি তোমাকে ভুলে যাব? শেষ পর্যন্ত তুমি আমাকে তাড়িয়ে ছাড়লে বাবা। সুন্দরী, জানো দেবু কাকা, আমি হাত পুরি না রান্না করলে এই বুড়ো মানুষটার মুখে খাবার ওঠে না। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যখন মাঠ থেকে বাড়ি ফিরতো, তখন জলের গ্লাসটা পর্যন্ত আমাকে এগিয়ে দিতে হতো। কত করে বললাম আমার বিয়ে দিও না, আমি বিয়ে করব না, আমি চলে গেলে তোমাকে কে দেখবে? কিছুতেই শুনলো না। বড্ড বোঝা হয়ে গেছিলাম, তাই দাঁড়িয়ে ছাড়লো। তুই চুপ কর সুন্দরী, তোর ওই চোখের জল আমিও সহ্য করতে পারছি না রে। ওরে মা, পৃথিবীতে কোনো মেয়েরাই তার বাবার কাছে বোঝা হয়ে যায় না রে। তবুও তো সেই মেয়েদের একদিন না একদিন এই বাপের ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে যেতেই হয়। কিন্তু তুমি যে একা হয়ে গেলে বাবা। শুধু কি একা, তোর সুখের জন্য এই বুড়োটা জমি বাড়ি বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে গেছে। কি বলে তুমি? বাবা এই বাড়ি জমি বিক্রি করে দিয়েছে? একদম ওর কথা বিশ্বাস করিস না। বেশ, করলাম না, তাহলে দাও আমার মাথায় হাত আর আমার দিব্যিকে বলো দেবু কাকা যা বলছে সব মিথ্যে। বলো বাবা, বলো, তুমি চুপ করে দেখো না, বলো। ওরে মা, তুই আমাকে কোন দিব্যি দেওয়ার কথা বলছিস রে মা? আমি যে তোর সুখের ঘরের ঠিকানাটা দেখতে চেয়েছিলাম রে মা। তাই আমার চন্দন পরা মরা মুখটার ভয়ে তুমি মিথ্যে কথাগুলো বলতে পারছো না, তাই তো? কিন্তু এখন তোমার কি হবে বাবা? এখন তোমার কি হবে? তোর সুখী যে আমার সুখ। কিসে আমার সুখ বাবা, কিসে আমার সুখ? তুমি দুমুটো খেতে পাবে না সেটা জেনে, তুমি কষ্ট পাচ্ছ সেটা জেনে, তোমার দুটো চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়বে সেটা ভেবে। না বাবা না, এত কিছু জানার পরও আমি আর চুপ কর, আমি ওসব কথা বলতে নেই। আরে দেখু তো আছে,
আর আর যখনই খিদে পাবে তখনই না হয় ছুটতে তোর সংসারে চলে যাব। মা, এই মা, দিবি না তোর এই বুড়ো ছেলেটাকে দুটো বাবা বল না, দিবি না বল না। দাদা, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। আর কিছুক্ষণের মধ্যে নিয়ম নীতি মেনে অগ্নি সাক্ষী রেখে আমাকে চলে যেতে হবে। একটুবার আমি পিছন ফিরে যাইতে পারবো না, একটুবার আমি দেখতে পারবো না আমার জন্মস্থান, আমার জন্মদাতাকে। সাবধানে থেকো বাবা। দেবু কাকা, তুমি বাবাকে দেখো, তুমি বাবাকে দেখো। মারে, তুই কি আমার পুতুল পুতুল সেই চোখে, তবু কেন জল আসে রে আমার? তুই কি আমার পুতুল পুতুল সেই চোখে, তবু কেন জল আসে রে আমার? নতুন নতুন করে তোকে যতই সাজালাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, তবু কেন জল আসে রে আমার? কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না, চল রক্ত দিয়ে বয়ে যায়। দাঁড়িয়ে যান। আপনি? হ্যাঁ, আমি পুলিশ অফিসার প্লাবন মিত্র। লোকাল থানাকে ইনফর্ম করে আমি এখানে এসেছি। আর ইনি হলেন সাংবাদিক সমরেশ মুখার্জি। তা আপনারা এখানে কেন? আপনি কি মেয়ের বাবা? কোথায় মেয়ের বিয়ে দিচ্ছেন সেই খোঁজ খবর নিয়েছিলেন? ঘটক মশাই বলল। ঘটক মশাই বলল আর আপনি ঘটক মশাইয়ের কথাতে মেয়েকে বেনারসি পরিয়ে চন্দনে সাজিয়ে চিতায় তুলে দিচ্ছিলেন, একবারে চিতায় তুলে দিচ্ছিলেন। এসব আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বোঝার কোথাও নয়, সব বুঝিয়ে বলছি। তার আগে এই বাড়িটা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। এই যে আপনি একবার বড় বাবাজিকে এখানে নিয়ে আসুন তো। কি করেছে ও? এর আগে ওই স্কাউন্ডেলটা পাঁচটা বিয়ে করেছে। যান, আপনি আগে ওই হারামজাদাটাকে এখানে নিয়ে আসুন। আমি এক্ষুনি যাচ্ছি। সব সঠিক তথ্য জোগাড় করে এই সমরেশ বাবু আমাকে খবর দেন। আমি ওই হারামজাদাটার বাড়ি রেড করি, আর তখনই জানতে পারি বসিরহাটের মিনতি, বাঁকুড়ার চম্পা, পূর্ব মেদিনীপুরের শিউলি, মেদিনীপুরের কাজল, আর ওই বর্ধমানের মহুয়াকে প্রচুর টাকা পণ নিয়ে ওই হারামজাদাটা বিয়ে করে তারপর প্রত্যেকের সঙ্গে 2-1 মাস করে ঘর করে ওই মেয়েগুলোকে মুম্বাইয়ের পতিতা পল্লীতে বেচে দেয়। আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু সত্যিটাকে তো স্বীকার করতেই হবে। তাছাড়া বাইরে প্রত্যেকটা মেয়ের বাড়ির লোকও আছে। এবার টার্গেট ছিল আপনার মেয়ে। থ্যাঙ্কস গড, উনি বেঁচে গেছেন। রতন, খুব ঘাবড়ে গেছিস তাই না? কি ভেবেছিলিস আগের 5 বারের মতন এবারে অপারেশনটা সাকসেসফুল করবি তাই না? চল তোদের মতন জানোয়ারকে সকালে ধরে সন্ধ্যার মধ্যে আমি খরচা করব। চল। শুনুন বংশীবাবু, শুধু মেয়ের বিয়ে দিতে হলো না, তার আগে দেখে নিতে হবে পাত্রপক্ষ সঠিক কিনা। তাহলে দেখবেন এই বধূ নির্যাতনের হার এই সমাজে অনেক কমে গেছে। এই যাত্রায় বেঁচে গেলেন, এরপর একটা ভালো পাত্র দেখে মেয়ের বিয়ে দিয়ে দিন।
নমস্কার। আসুন সমরেশ বাবু, আসুন। হ্যাঁ, চলুন স্যার, চলুন। দাঁড়ান। একজন গরিব কন্যাদায়গ্রস্ত বাবাকে জ্ঞান দিয়ে গেলেন বাবু। এখন এখন এই অসহায় লগ্ন ভ্রষ্টা মেয়েটা কি করবে? এসব আপনারা কি বলছেন? লগ্ন ভ্রষ্টা হওয়ার ভয়ে ওই রকম একটা জানোয়ারের হাতে আপনারা আপনাদের মেয়েকে তুলে দেবেন? উনি তো ঠিক কথাই বলেছেন দাদা। জানি জানি, উনি ঠিক কথাই বলেছেন, কিন্তু এখন একজন অসহায় বাবার কি করা উচিত? দেখ দেখ, আমার মেয়েটার দিকে তাকিয়ে দেখ, ওর মুখটা কেমন শুকিয়ে গেছে। তুমি আর কি করবে বাবা? এটা যে সমাজ ব্যবস্থার খেলা। আমি জানতাম বাবা, এত সুখ আমার কপালে সইবে না। সরি, সরি, সরি। এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? তুমি কেন মরবে বাবা? তুমি কেন মরবে? মরবো তখন আমি। এখন যে আমার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই বাবা। কি সব আবল তাবল বকছেন? আজকালকার দিনে এসব হয় নাকি? আপনারা শহরের মানুষ, তাই গ্রামের সংস্কার আপনারা জানেন না। এখন সুন্দরীর কাছে বেঁচে থাকাটাই সমস্যার। আচ্ছা, এ গ্রামে আর কি কোনো ভালো ছেলে নেই যে ওনাকে? ওই রতন খবরটা ছড়িয়ে পড়তেই সবাই সুন্দরীকে অপয়া বলে চলে গেছে। এখন বিয়ে করা তো দূরের কথা, কাল থেকে কেউ আর ওর মুখও দেখবে না, কেউ মুখও দেখবে না। ওই রতন বাজে লোক। তবুও তো এই মেয়েটাকে কেউ অপয়া বলতো না। আপনি কেন এই মৃত্যুর খবরটা এখন আনলেন বলুন? কেন? শুনুন, আমি একজন সাংবাদিক। যেটুকু টাকা আমি রোজগার করি তাতে মনে হয় আপনার মেয়েকে দুটো আলু সেদ্ধ ভাত খাওয়াতে পারবো। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে যান, সিঁদুর কৌটোটা নিয়ে আসুন। সিঁদুর কৌটো? মানে আপনি সুন্দরীকে বিয়ে করবে? আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে যান, সিঁদুর কৌটোটা নিয়ে আসুন। সবাই মিলে একটা মেয়েকে আসামির কাঠ করায় দাঁড় করাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না না, তা কিছুতেই হতে পারে না। বাড়িতে আপনার বাবা মা আছে, তাদের মতামত দরকার। তাছাড়া আপনার নিজের জীবন আছে। শুধু শুধু আমার উপকার করতে এসে। ওসব নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি একজন সাংবাদিক, তার চেয়েও বড় কথা আমি একজন মানুষ। তাই মানুষ হয়ে নিজের কর্তব্যকে ছুটি না দিয়ে আর একজন মানুষের কলঙ্ককে আমি নিজের হাতে এই নিন সিঁদুর কৌটো। এসো সুন্দরী, না হোক কোনো মন্ত্র উচ্চারণ, না বাজুক কোনো মঙ্গল শঙ্খ, তোমার বাবা আর দেবু কাকাকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে আমি পরিয়ে দিলাম এই অক্ষয় সিঁদুর। যারা নেমন্তন্ন খেতে এসেছিল তারা তো সবাই চলে গেছে। এখানে তো অনেক মা মাসিমারা উপস্থিত রয়েছেন। এই নবদম্পতির জন্য দয়া করে একটু উলু দেবেন না? দিন না একটু উলু দিন না একটু উলু। কি এবার তো আর তোমাকে কেউ অপয়া কলঙ্কিনী বলবে না? কি বলে যে আপনাকে মানে তোমাকে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার নেই। বাবা আমি ভাবতে পারিনি বাবা আমার আমি মাথা তুলে দাঁড়াতে পারবো। আমি ভাবতে পারিনি। কত না ভাগ্য আমার, এই জীবন ধন্য হলো স্মৃতির একটু সিঁদুরে। সব কিছু বদলে গেল। কত না ভাগ্য আমার, এই জীবন ধন্য হলো স্মৃতির একটু সিঁদুরে।
সুখী আমি তাতে হব। ব্যথা যদি কখনো আসে, সে ব্যথায় একাই নব। শক্তি দিও ভগবান, স্নেহাশিস মাথায় দিল। সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না বাকি আজ বাড়ি ফিরে আসুক, আজ বাড়ি ফিরে আসুক। আজ ওরই একদিন কি আমারই একদিন, বলা নেই কওয়া নেই। তুম করে কোন এক হারানো জাদিকে একেবারে বিয়ে। হায় 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 হায়, ওগো ওগো আমার কি সর্বনাশ হলো গো। ওগো আমার কত স্বাদ ছিল, কত আশা ছিল, কত স্বপ্ন ছিল। আমার মেজ ছেলের বিয়েতে আমি কত নতুন নতুন জিনিস নেব গো। কিন্তু তোমরা খবরটা কোথায় পেলে? তোর ভাই ফোন করে বলছে, আবার দাঁত কেলিয়ে বলা হচ্ছে, বাবা আমি বিয়ে করেছি। শালা বন্দে মাতারা। এ বিয়ে আমরা মানি না। তুমি না মানলে তো তোমার ভাইয়ের ভারী বয়ে গেল। সে তো দিব্যি সারা রাত বাসর জেগে এখন এসে মহানন্দে বউকে নিয়ে বাড়ি আসছে। আসুক আসুক এই বাড়িতে। যদি ছেড় দিয়ে বিদায় না করেছি তাহলে আমার নাম পার্বতী নয়। হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছি বন্দে মাতারাম, আমি অবাক হয়ে যাচ্ছি। বিশ্বদেশ মুখার্জির ছেলে হয়ে কিনা শেষ পর্যন্ত একটা চাষির মেয়েকে বিয়ে করে ঘরে ঢুকছে। আমি জানতাম সমরেশ ঠিক এমনই একটা কাজ করবে। কি ব্যাপার কি? বাড়ি একদম দাবানলের মতো জ্বলছে। ও মা তুমি, ও বড় বৌমা, দেখো 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 মা, দেখো তোমার বোন এসেছে। কিরে, হঠাৎ তুই এখানে? আসলে তোর কথা জামাইবাবুর কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম একবার দেখা করতে চলে আসি। এমনিতে ভালোই করেছো, কিন্তু এমন একটা দিনে দেখা করতে এলে। কেন, আজকের দিনে কি কারো জন্মদিন? না 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 না, জন্মদিন না, জন্মদিন না, আমার মৃত্যুদিন। কি হলো, আপনি তো রেগে আছেন? কি হয়েছে, ভোটে কি হেরে গেছেন? ও কেলো করেছে যত সব অলক্ষণে কথাবার্তা। তাহলে কি হয়েছে বলবেন তো? সমরেশ বিয়ে করেছে। কি, সমরেশদা বিয়ে করেছে? তা বৌদি কোথায়? থাম তো, তোকে আনন্দ করতে হবে না। কোথায় কোনে বিয়ে বাড়িতে ক্রিমিনাল ধরতে গিয়ে সেই বাড়ির সেই চাষি বাড়ির একটা হা ঘরে মেয়েকে বিয়ে করে এখন বাড়ি আসছে। না 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 না, সমরেশ এটা খুব ভুল করেছে। না না জামাইবাবু, আমি কিছুতেই মানতে পারবো না। সমরেশদা কখনো ভুল করতেই পারে না। সমরেশ ভুল করতে পারে না। নিওনি, কোনো ভুল সিদ্ধান্ত আমি নিওনি। জানো বাবা, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। সুন্দরী, আর বাবা এ হলো তোমার বাবা। আরে তুই এমপি স্বদেশ মুখার্জির মানে ছেলে হয়ে একটা চাষির মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এলি, আর সেটা আমি মেনে নিলাম, পেপারে ছাপবি না?
কেন কেন পেপারে ছাপতে যাবো কেন? তাহলে তো ভারতবর্ষের সমস্ত শ্বশুরদের কথাই পেপারে ছাপতে হয়। ও বন্দে মাতারাম, ভারতবর্ষের সমস্ত শ্বশুর আর আমি এক হলাম। আমি না এমপি স্বদেশ মুখার্জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওনি আমি তোমার সাথে পরে কথা বলবো। সুন্দরী একবার এদিকে এসো। আমার মা আরে থাক, থাক, থাক। বলি হ্যাঁ গো, এই গলার হারটা সোনার তো নাকি তোমার গরিব বাপ সোনার বদলে ইমিটেশন দিয়েই তোমাকে একেবারে গছিয়ে দিয়েছে? মা, আমার বাবা গরিব চাষি, তাই গা ভর্তি গয়না দিতে না পারলেও হাতটা কেটে সোনা দিয়েছে মা, ইমিটেশন নয়। বাবা, মেয়েটা আবার দেখছি চোপা আছে। দেখি 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 হাতটা দেখি 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 দেখি। ও মা, এ তো আবার শুধু শাঁকা পোলা, হাত যে পুরো খালি। দিদি, তুই তো ওর হাত দেখার আগে মুখ দেখেছিস, তাহলে তুই তো ওর বড়দি, তাই বড়দি হিসেবে ছোট দাকে কিছু না কিছু দেওয়া দরকার। তাহলে তোর এই হাত থেকে চুড়িগুলো বের করে ও শূন্য হাতটা ভরিয়ে দে। সে কি, আমি এমন চুরি ওকে দেবো কেন? আর তাছাড়া তুই না আমাদের সংসারে কোনো কথা বলতে আসবি না। এই যে ঠাকুরপো, তুমি কি না এরা চাষি ঘরের মেয়েকে? আপনার তখন থেকে আমাকে চাষির মেয়ে বলছেন কেন? চাষির মা হওয়া কি অপরাধ? ও মা, মুখে আবার বড় বড় চপা, বলে বাপ মাকে কোনো শিক্ষা দেয়নি? আমি তো আমার শ্বশুর শাশুড়ি স্বামীর কাছে একেবারে মাথা নিচু করে থাকি। ঠিক বলেছ দিদি, মাথাটা অতটা নিচু করে রাখো বলে সিঁদুর ছাড়া সাদা সিঁথিটা বড্ড নজরে পড়ছে। এই মেয়ে শোনো, ও একজন ডাক্তারের স্ত্রী, ওই সমরেশের মতন সাংবাদিকের স্ত্রী নয়। এক গলা ঘোমটা টেনে সিঁথিতে সিঁদুর পরে দাঁড়িয়ে থাকবে। ডাক্তার স্ত্রী মানে এরকম পোশাক পরতে হয়? ড্যাডি, এইরকম একটা থার্ড গ্রেড মেয়ের সঙ্গে কথা বলতে না আমার রুচিতে বাধে। আমি চললাম। আর শোনো টিনা, বাড়ি থেকে যখন বেরোবে চাবি দিয়ে বেরোবে। বলা তো যায় না, টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে থাকে, চুরি টুরি হতে পারে, কেমন? চাবি দিয়ে বেরোবে। আমি চললাম। বৌদি, তুমি না জামাইবাবুর কথা কিছু মনে করো না, আসলে না জামাইবাবু একটু অন্যরকম। বন্দে মাতারাম, সবারেশ কি ভাবলি এই বিয়েটা পেপারে ছাপবি? তাহলে যদি আমি এটা মেনে নেব, নচেত বেশ, ওর এখানে থাকার মেনে নেবে এটা কি মানেটা কি? পাবলিক সিম্প্যাথি পেয়ে যাব পার্বতী। সবাই এক বাক্যে বলবে এমপি স্বদেশ মুখার্জির কত বড় মন। কিরে, ছাপবি না? বেশ, ওর এখানে থাকার শর্ত যদি এটাই হয় তাহলে আমি ছাপবো বাবা। কিন্তু আমি কিন্তু ওকে বৌমা বলে মেনে নেব না। শোন সমরেশ, এতদিন তুই ব্যাচেলার ছিলিস, যা দিয়েছিস তাই হাত পেতে নিয়েছি। এবার যখন তুই স্বেচ্ছায় বিয়ে করে এনেছিস, তখন ওর খাওয়া পড়া বাবদ মাসে আমার 10,000 টাকা চাই, নইলে কিন্তু এই অলক্ষণের খাওয়া বন্ধ। যাই, আমার আবার দলের একটা ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, তার জামিনের ব্যবস্থা করতে হবে তো। বাবা, তুমি তো জানো আমার আয় সীমিত, 10,000 টাকা। আমি তো জননেতা, একেবারে নিঃস্ব, কি করে দেব বল? দলের ছেলেটাকে ধরে নিয়ে গেছে, যাই বুঝলি, আমি জামিন করাতে যাচ্ছি। তাহলে ওই কথাই রইল ঠাকুরপো, প্রতি মাসে পুরো 10,000 টাকা। আর এই যে মেয়ে, এসেই যখন পড়েছো, তখন এই সংসারে কাজকর্মগুলো একটু বুঝে নিও, কারণ একসাথে তো আর 2-3টে কাজের লোক পুষতে পারবো না। সব কটাকে আমি কাজ থেকে ছাড়িয়ে দেব, শুধুমাত্র তোমাকে একাকে পুষবো, একাকে। দিদি,
বৌদি তুমি কাঁদছো? কই কান্দিনি তো। আজকের এই আনন্দ দিনে আমি কাঁদবো কেন? তোমার খুব কষ্ট হবে তাই না? না গো না, আমার কোনো কষ্ট হবে না। এই বাড়ির সমস্ত কাজ আমি করব। বৌদি হ্যাঁ বোন, আমি তো বাড়ির সব কাজ করতাম। আর তাছাড়া ঘরের বউ ঘরের কাজ না সামলালে কে সামলাবে বলো? সুন্দরী, তুমি দেখে নিও, আমার কোনো কষ্ট হবে না। সুন্দরী, কষ্ট হবে তখন যখন দেখবো আমার কষ্ট দেখে তুমি কষ্ট পাচ্ছ, কারণ তুমি যে আমার দেবতা। না না সুন্দরী, তুমি আমাকে দেবতার আসনে বসিও না। ওই দেবতা হওয়ার যোগ্যতা আমার কোনো নেই, কোনো যোগ্যতাই আমার নেই। দুটো খাবার জন্য তোমাকে বললাম তো আমার কোনো কষ্ট হবে না। জানি এবারে কেউ তোমাকে মেনে নেবে না, শুধু একজন ছাড়া। কে সে? আমার ছোট ভাই কমলেশ। কমলেশ? সে কোথায়? জেলে। জেলে? হ্যাঁ জেলে। সে এই বাড়ির একমাত্র প্রতিবাদ স্তম্ভ। কিন্তু ও জেলে গেল কেন? কি করেছে ও? ওই তো প্রতিবাদ করতে গিয়ে। আমি সব কিছু মুখ বুজে সহ্য করি, আরও করে না। গত নির্বাচনে আমার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের এই গ্রামের এক মাস্টার মশাই। আমার ভাই, ছোট ভাই, ওনার বিরুদ্ধে খাটাখাটনি করে। আমার বাবা নিজের ক্রেডিট নেবার জন্য ভোটের দিন ভাড়াটে গুন্ডাতে দিয়ে বোম মারতে বলে, আর বোম মারার অপরাধে নিজের ছোট ছেলেকে ধরিয়ে দিয়ে পুলিশের হাতে নিজের জনগণের কাছে বাহবা পায়। হ্যাঁ বৌদি হ্যাঁ, আর মেশামশাই তাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো বৌদি, সমরেশ কিন্তু কমলেশ ওইরকম নয় বৌদি, ওইরকম নয়। তোমাদের মুখ থেকে ওর কথা শুনে ওকে বড় দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, ও সাজা শেষ হবে কবে? 1 মাস পর। তোমাদের ঠাকুরের ঘরটা কোন দিকে? কেন? এই 1 মাস ঠাকুরের কাছে আমি ওর জন্য মঙ্গল প্রার্থনা করব। ঈশ্বরকে ডেকে বলবো, ঈশ্বর আমার ভাগ্যে যা আছে তাই থাকো, তুমি শুধু ওর মঙ্গল করো ঠাকুর, তুমি শুধু ওর মঙ্গল করো। সুন্দরী, আজি প্রণমে তোমারে চলিব না তো সংসার কাজে, আজি প্রণমে তোমারে চলিব না তো সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, প্রণমে তোমারে চলিব না তো সংসার কাজে, আজ প্রণমে তোমারে চলিব না তো সংসার কাজে, আজ প্রণমে তোমারে চলিব না তো সংসার কাজে। দেব না, কোন শালাকে বাইরে যেতে দেবো না। সব শালা খচ্চরের দল আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আমার হাড়মাস কালি করে দিল। কি গোবর্ধন বাবু এত চিৎকার করছেন কেন? আর বলবেন না মশাই, এই জেলের আসামিগুলো সব এক একটা রাজার বেটা। কেউ বলে সিগারেট দিন, কেউ বলে চান করবো, গরম জলের ব্যবস্থা করুন। কি বলবো মশাই, এই চাকরি করতে করতে আমি একদম হাঁপিয়ে উঠেছি। কি করবেন বলুন? এই বয়সে চাকরি ছেড়ে দিলে তো আর চাকরি পাবেন না। তা আসামিরা ঠিকঠাক কাজ করছে তো? হ্যাঁ, তা করছে, মানে বাগান করা, হাতের কাজ করা। এনিওয়ে, রিপোর্টিং লিস্টে দেখলাম 220 নম্বর কয়েদি ছুটি হয়ে যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, ওই এমপি স্বদেশবাবুর ছোট ছেলে কবরেশ, কোথায় তার বাবা আর কোথায় তার ছেলে? একটা অকাল কুষ্মাণ্ড। ওই তো আসামিদের পালের গোদা। অথচ ওর বাবাকে দেখুন, কত ভালো মানুষ, নিজের ছেলে দোষ করছে যেন কোনো কনসিডারেশনের ব্যাপার নেই, নিজেই ধরিয়ে দিয়ে বললো, জজ সাহেব যা শাস্তি হয় আপনি তাই দেবেন। তা সে মক্কেল এখন কোথায়? ছেলে তো নেই, মনে হয় জেলের মধ্যেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। আপনি ডাকতে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তাকে ডাকতে পাঠিয়েছি। এসে গেছি স্যার, এসে গেছি। বলুন স্যার বলুন।
কোত্থেকে এলে? ইয়ে মানে স্যার মায়ের পেট থেকে। মানে ওরে হারাম দাদা, উনি জিজ্ঞাসা করছেন এখন কোথা থেকে এলি? ও এখন স্যার বাথরুম থেকে। কনস্টেবল গিয়ে যেই বললো স্যার আপনি আমাকে ডাকতে পাঠিয়েছেন, অমনি আমি স্যার ওই মানে হাফ বাথরুম করে এখানে একবারে দৌড়ে চলে এলাম। কেন হাফ বাথরুম কেন? ওই যে স্যার গুরুজনেরা বলেন না, কোনোদিন পুরোটা খরচা করো না, অর্ধেকটা খরচা করে অর্ধেকটা জমাও। আমিও তাই স্যার ওই গুরুজনদের কথা মতো মানে স্যার অর্ধেকটা, আর স্যার এইখানে বাকিটা। ওরে বাবা রে, পেটটা কি কনকন করছে স্যার। ডিসকাস্টিং। ওর সাথে কথা বলাই বিপদ মিস্টার মিত্র। ও যে কখন কি বলে ও নিজেই জানে না। তা ঠিক স্যার, তা ঠিক। ওই মন্ত্রীদের মতন স্যার ওই সামনে পাবলিক গুলো দেখলেই বলবো তোমাদের জন্য রাস্তাঘাট, রেল লাইন, স্কুল, কলেজ সব করে দেব। সেই শালারা মঞ্চ থেকে নামে অমনি একবারে স্যার পাল্টি মেরে দেয়। কিভাবে নিজের গদিটা বাঁচাবে তার চিন্তা। আচ্ছা কমলেশ, বলুন স্যার। তুমি জেল থেকে বেরিয়ে তুমি কি করবে? কি করবো বলুন তো স্যার, কি করা যায় কি লোন নেবে স্যার, লোন নেবো স্যার, লোন ব্যাংকের থেকে লোন আর সরকারের থেকে লাইসেন্স নিয়ে একটা ইংরাজি মদের দোকান করবো স্যার। সারাদিন মদ বেচবো মদ খাবো, মদ বেচবো মদ খাবো। মদ বেচবে আর মদ খাবে? জানোয়ার, যে মদ বিক্রি করে সে মদ খায় না। ও, যে মদ বিক্রি করে সে মদ খায় না, তাহলে স্যার মানে স্যার বেচবো না স্যার, শুধুই স্যার শুধুই। ও আমি পাগল হয়ে যাব। আচ্ছা কমলেশ, এত কিছু দোকান থাকতে তুমি শেষে মদের দোকান কেন করবে? মদ জাতীয় খাদ্য বলে স্যার। মদ জাতীয় খাদ্য? আপনি দেখুন না স্যার, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিন, ঈদ, বিজয়া দশমী, আপনি দেখবেন স্যার, দেখবেন প্রত্যেকটা জাতীয় ছুটিতে কিন্তু স্যার ওই মদের দোকানটা স্যার বন্ধ থাকবেই থাকবে। তাহলে বলুন স্যার, মদ জাতীয় খাদ্য হলো না? একজন এমপির ছেলে হয়ে জেল খেটে এইভাবে উল্টো পাল্টা কথা বলতে তোর লজ্জা করছে না? ও মা, লজ্জা করবে কেন স্যার? এমপি ছেলেরাই তো এখন জেল খাটে স্যার। মানে পেপার পড়েন না স্যার? পেপার ওই স্যার এমপি সুনীল দত্তর ছেলে সঞ্জয় দত্ত যদি স্যার জেল খাটতে পারে, আমি কেন জেল খাটতে পারবো না? তফাৎ আছে স্যার, তফাৎ আছে। ওর স্যার একবারে ফিগারটা স্যার এরকম স্যার হামড়া চুমড়া, আর আমার ফিগারটা একটু মানে স্যার জ্ঞান তো দেখছি টনটনে। হ্যাঁ, স্যার। তাহলে তুমি বোম মারার অপরাধ কি সেটা জানো না? জানি তো স্যার, জানি। জানো তো বোম মেরেছিলে কেন? কেন? ওই রাস্তায় দাঁড়িয়ে স্যার পুলিশগুলো নিচ্ছিল ঘুষ, আমি দিয়েছিলাম বোম্বে। আপনি দেখবেন স্যার, যেদিন পশ্চিমবাংলার সমস্ত পুলিশগুলো ঘুষ নেওয়া ছেড়ে দেবে, সেদিন শুধু বোম মারা নয়, সব অপরাধ বন্ধ হয়ে যাবে। মে আই কাম ইন স্যার? এ কি তুমি? তুমি এনাকে চেনো? চিনি তো স্যার, আমার বোন স্যার, আমার বোন নয় স্যার, বোন নয় স্যার, মানে বড় বৌদির বোন স্যার। হ্যাঁ, 1 মিনিট পায়রা, একটু এদিকে এসো তো, একটু এসো। মানে বলছি একটু ওই আড়ালে চলো না, মানে অনেকদিন হয়নি তো। হোয়াট? কি হয়নি? রেগে যাচ্ছ কেন? অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি, তাই তোমাকে জিজ্ঞাসা করা হয়নি তুমি কেমন আছো। ভালো আছি। আজ তুমি জেল থেকে ছাড়া পাবে, তাই আমি তোমাকে নিতে চলে এলাম। তা তুমি জানলে কি করে? আরে আমরাই খবর দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সমনেশ দা বিয়ে করেছে, এই খবরটা দিতে এসেছে তো? বলো তো বৌদি কেমন হয়েছে, বলো 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 বলো। খুব ভালো। আরে বাবা, জেলে আসার আগে তোমাকেও কতবার করে বললাম, মানে বিয়েটা করে নাও করে নাও করে নাও, করলে না তো? কেন? জেলে আসার আগে বিয়ে করে কি হতো? কি আবার এতদিনে তো একটা বাচ্চা টাচ্চা হতো। আরে ঠিক আছে। ওইবারে তুই এক কাজ কর, পোশাকটা পাল্টে তোর নিজের জিনিসপত্র টাকা পয়সা নিয়ে এবার বাড়ি যা। হ্যাঁ, আর আমরাও কখনো চাই না জেল থেকে আসামি সাজা হয়ে যাওয়ার পর আসামি আবার জেলে ফিরে আসুক। আশা করি তোমার সাথে আমার আর দেখা হবে না। কেন স্যার, আপনি কি আমার দুঃখে সুইসাইড টুইসাইড করে দেবেন নাকি স্যার? এই যে স্যার বলছেন আর কোনোদিন দেখা হবে না, তাই বললাম। ওরে জানোয়ার, তোর মতো উজবুকের সাথে বেশিক্ষণ থাকলে উনি কেন, আমার মনে হচ্ছে আমি সুইসাইড করি। হ্যাঁ, সত্যিই তো। এবার তুমি বকবক বন্ধ করে চলো বাড়ি চলো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। কেউ অপেক্ষা করছে না পায়রা।
কেউ অপেক্ষা করছে না। আমার এমপি বাপটা হয়তো এতক্ষণে হিসাব করছে কি করে এই দেশটার ক্ষতি করা যায়। আমার বড়দা ডাক্তার, ও হিসাব করছে কি করে ওই গরিব মানুষগুলোর রক্ত চোষা যায়। আমি তো সবাইকে চিনি, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। এখান থেকে যেতে আমার একটু ভালো লাগছে না স্যার। এখানে তো তবু ওই শান্তির নিঃশ্বাসটুকু আছে স্যার। আর ও বাড়িতে লোভ, হিংসার কার্বন ডাই অক্সাইড ছাড়া কিছু নেই স্যার। যাব না স্যার। আমি আমি তোমার মনের কষ্ট বুঝি, কিন্তু নির্দিষ্ট সময় ছাড়া ওরা তো তোমাকে এখানে বেশি দিন তো রাখতে পারবো না। তাই বলছি কি অপেক্ষা করে থাকো বা না থাকো, বৌদি তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। ওই জন্যই তো যাবো পায়রা, না হলে ও বাড়িতে কোন শালা ঢুকতো। হ্যাঁ, এতদিন সরকারে খেলে, এবার যাও বাপের হোটেলে গিয়ে খাও। হারামি! কথাটা কমপ্লিট করতে দিন স্যার। আমি আপনাদের হারামি বলছেন না স্যার, আমি হারামি বললাম আমার ওই এমপি বাপটাকে স্যার। মানে কি হয়েছে জানেন স্যার, ওই ও বাড়িতে স্যার দামি স্কচ থেকে শুরু করে ওই দাড়ি কামানোর ব্লেডটা পর্যন্ত ওই পাবলিকগুলোর ব্লাড চুষে আসে তো স্যার। সে সব নেতারাই আজকাল একটু আধটু ঝাড়ে, তাছাড়া দেশের কাজ করতে গিয়ে যদি একটু ঝাড়ে তাতে তোর ক্ষতিটা কি? হারামি! আবার বাপকে গাল দেয়। না 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 না, বাপকে নয় স্যার, বাপকে নয়। আমার বাপটাকে সাপোর্ট করার জন্য এটা আপনাকে দিলাম। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। স্যার কোথায় সই করতে হবে আমাকে বলুন, আমি সইটা করে দিচ্ছি। আর চলুন 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 স্যার, চলুন। আমার জিনিসপত্র বাক্স ব্যাটারা যা আছে সব গুছিয়ে দেবেন। চলুন স্যার, চলুন। আর ভালো লাগছে না। আর চলুন। আমি তোমার জন্য অপেক্ষা করছি, হ্যাঁ। তুমি চলে এসো। তুমি বাইরে অপেক্ষা করো, আমি যাচ্ছি। হ্যাঁ, চলুন চলুন স্যার, চলুন। জেলার হয়ে আসামিকে অর্ডার করছে না ওই মহাজন পাওনাদারকে ডাকছে? চলো হে চলো। দাঁড়ান দাঁড়ান গোবর্ধন বাবু, দাঁড়ান। যে খবরটা দিতে আসার জন্য আমার এখানে আসা, সেই খবরটাই তো আমার এখনো দেওয়া হলো না। রতন বলে যে ছেলেটাকে আমি বিয়ের আসর থেকে অ্যারেস্ট করেছিলাম, সেই ছেলেটার জামিনের ব্যবস্থা হয়ে গেছে এবং জামিনের পেছনে হাত আছে ওই এমপি স্বদেশ মুখার্জি। বলছেন আপনি? ঠিকই বলছি। রতন বিয়ের অভিনয় করে ওই মেয়েগুলোকে এমপি স্বদেশ মুখার্জিকে পাচার করত। অকাণ্ড! এবার বুঝতে পারছেন তো স্যার কেন আমি আমার ওই বাপটাকে হারামি বলি। তবে আপনারা একদম চিন্তা করবেন না স্যার। একদিন স্যার জেল লকআপে আমি ছিলাম, ওই লকআপেই আমি আমার ওই এমপি বাপটাকে কিন্তু স্যার একদিন ঢোকাবোই। কমলেশ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ স্যার, ইয়েস ইট ইজ মাই চ্যালেঞ্জ।